ঠিক আছে, কতগুলো কারণ অনেকটা পড়ানো হয়ে গেছে তো, এমসিকিউ আলোচনাও করা হয়নি, যাই হোক ওই জন্যই করছি। আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো অপশন তিনটে দিচ্ছি। এক হলো চেতনার বিজ্ঞান, দুই হলো আচরণের বিজ্ঞান, তিন হলো আত্মার বিজ্ঞান। কোনটা হবে? না, আধুনিক অর্থে বলেছি আচরণের বিজ্ঞান। ভেরি গুড, এই তো অনেক দূর পড়ানো হয়ে গেছে, ওই জন্য আজকে কিছু ধরছি। বেশ, বংশধরা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। কার উক্তি? বংশধরা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। কার উক্তি? অপশন বলছি, ওয়াটসন আর উডসওয়ার্থ। কোনটা হতে পারে? আর.এস. উডওয়ার্থ। হ্যাঁ, উডওয়ার্থ, হ্যাঁ ঠিক আছে। বেশ, তারপরে এটা তো পড়ানো হয়নি, যাই প্রবৃত্তি এগুলো পড়ায়নি। বেশ, এইটা মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো 10 মিনিট বলবো, দরকার কোশ্চেন অ্যান্সারগুলো জানা। মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো আচরণকে বিশ্লেষণ করা, 1 নম্বর। 2 নম্বর, আচরণকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বর, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান করা। আর 4 নম্বর, ওপরের সবকটি। সব এখন পড়াইনি, তাই এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিখন নিয়ে কাজ করে। এটি এই উক্তিটা কার? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিখন নিয়ে কাজ করে। এটা কার উক্তি বলেন তো? স্কিনার, বার্নার্ড, এই দুটো মধ্যে স্কিনার, বার্নার্ড কে হবে? বার্নার্ড চলে গেল, বার্নার্ড থেকে স্কিনার যাচ্ছে। আর কিছু চেঞ্জ করতে চান? হ্যাঁ, যাই হোক, হ্যাঁ তাহলে ও ঠিকই বললো, স্কিনার। নেক্সট বলছে শিক্ষাকে আমি এই দেখুন শিক্ষাকে আমি মনস্তাত্ত্বিক ভিত্তি করতে চাই। এটা কি হবে? ফ্রয়েবেল, রুসো, পেস্তালস্কি, কোনটা হবে? ভালো সিজিপিটা ভালোই পড়ে, তাহলে মনে হচ্ছে প্রত্যেকটা উত্তর কিন্তু ঠিক হয়েছে। তাহলে 22-এ বলছে, 24-এ বা 25-এর শুরুতে আমরা কাজে লাগিয়ে মারাত্মক কাজে লাগিয়ে, মানে সিজিপিতে মারাত্মক কাজে লাগিয়ে এই উত্তরগুলো বলছেন না, এটা সব কাজে লাগে, কিছু ফেলা যাবে না। বেশ, আর একটা কোশ্চেন, এইটা দেখা যাক এটা পারেন কি না। শিক্ষাক্ষেত্রে ট্যাবুলা বেস শব্দটি কে ব্যবহার করেছিলেন? জন লক, হার্বার্ট, প্লেটো। জন লক, হার্বার্ট, প্লেটো, তিনটির মধ্যে কে? জন লক, হার্বার্ট, প্লেটো। কে হবে কি? শিক্ষাক্ষেত্রে ট্যাবুলা বেস, ট্যাবুলেশন বলি আমরা,
নেক্সট কোশ্চেন অন্য জায়গা থেকে একটু যাই, এখান থেকে সব কটা উত্তর বললাম, সবাই ঠিকঠাকই লিখতে যাই। বৃদ্ধি বিকাশ বলছি, শিশুর বিকাশের ক্ষেত্রে অপশন এ প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, দুটোই বলছি ভালো শুনুন। শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। এ বি পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। এই দুটোর মধ্যে কোনটা? নেক্সট, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন না পরিবেশের সহযোগিতা প্রয়োজন না? কোনটা মনে করেন? সহযোগিতা প্রয়োজন না পরিবেশ? এটা একটু দিয়ে না করলেও অ্যান্সার দেওয়া যাবে, যদি না করি নেক্সট ভেবে বললেন যে নিচের সঠিক বক্তব্য কোনটি বলে মনে হয়? বৃদ্ধি বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। 2 নম্বর, বৃদ্ধি হল দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি। কোনটা হবে? বৃদ্ধি ও বিকাশ একই অর্থে, বৃদ্ধি বিকাশ একই অর্থে ব্যবহার করা হয়। একই অর্থে তো ব্যবহার করলে তো ভালোই হয়ে যেত, দরকারি জায়গায় দরকারি তো করতে হবে, তাই না? যদি দরকার করতো যদি একই অর্থে ব্যবহার করতো, মানে পারছে না আমরা তখন ভালো লাগবে যাই হোক, এগুলো আমি পরীক্ষা খুব আসি। नेक्स्ट क्वेश्चन হলো এইটা পারেন কি জানেন? গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি ভাগে ভাগ করা হয়? 5টি, 4টি, 3টি। গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটা ভাগে ভাগ করা হয়? 5টি। ভালো করা আছে, এই রিজনটা ধরে রাখতে হবে, ঠিক আছে? এইটাকে ধরে রাখতে হবে, আর পড়া না ধরে রাখতে হবে, তাহলে কিন্তু পারবে। নেক্সট, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো, এটা টেকে কোশ্চেন, ঠিক আছে? দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো অপশন 1 সাধারণ কোনো নীতি নেই। অপশন 2 দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের বিকাশ হবে। দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের বিকাশ হবে। কোনটা হতে পারে? দুটো। এগুলো আমি তো খুঁজে পরে দেখছি, কারণ পরে চলন দক্ষতা শিখনের উপায়। চলন দক্ষতা শিখনের উপায় হলো চেষ্টা ও ভ্রান্তি, অনুকরণ, প্রশিক্ষণ, উপরে সব পদ্ধতি। কোনটা হবে? সবকটা যাবে। লাস্ট কোশ্চেন, এবার ক্লাস করবো। লাস্ট কোশ্চেনটা ঠিকঠাক করে নেব। প্রশ্নটা ছিল যে চলন দক্ষতা শিখনের উপায় হলো কোনটি? চেষ্টা ও ভ্রান্তি, না প্রশিক্ষণ, না অনুকরণ, না সব পদ্ধতি। ঠিক আছে, বুঝতে পারলেন? এবার নেক্সট কোশ্চেন, নেক্সট যাচ্ছি, যেটা শৈশব
এবং বাল্যকালের প্রধান দুটি আবেগ কি, এটাই দিয়ে লাস্ট কোশ্চেন এবার ক্লাসে দেবো। শৈশব ও বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো ভয় ও ক্রোধ, ভয় ও ক্রোধ, না স্নেহ ভালোবাসা, মানে ভয় ও ক্রোধ, না ভয় ও ভালোবাসা, না ভয় ও ক্রোধ আর ভয় আর ভালোবাসা, ধরেন দুটোই ধরেন। শৈশব এবং বাল্যকালের হ্যাঁ ভয় আর ভালোবাসা, এটা খুব ভালো কোশ্চেন ছিল। যাই হোক, বেশ, তা আলোচনা করলাম। আপনারা কেমন পড়েন, সিজিপি কেমন পারেন সেটা দেখলাম। যাই হোক, খুব ভালো পারছেন, খুব ভালো লাগলো। কারণ সিজিপিটা এমন একটা না, এখান থেকে বহু কোশ্চেন কিন্তু আসে পরীক্ষার সিজিপি থেকে, মানে ম্যাক্সিমাম এই জায়গা থেকে কোশ্চেন যেগুলো ধরলাম এগুলো থেকে আসে খুব, ওই জন্য এখান থেকে ধরলাম। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমি ওই 10টা করে কোশ্চেন আমি প্রত্যেকটা ক্লাসে ধরবো। ঠিক আছে, যেগুলো পড়ানো হয়ে গেছে কোশ্চেন সেগুলো ধরতে হবে। ঠিক আছে, আমি এগুলো একটু আলোচনা করে দেবো। বেশ, আজকে আসছি থমসনের বাছাই তত্ত্ব। দেখেন, থমসনের বাছাই তত্ত্ব এটা বলার কিছু নেই, এটা সবাই জানেন যে থমসনের মতে যে তিনি বললেন যে বুদ্ধিটা কোনো একটা শক্তি নয়, কয়েকটা শক্তির সমবায়ও নয়। তাহলে কি বলছে, আমাদের যে মন আছে, আমাদের মনে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে যেগুলো পরস্পরের মৌলিক, আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলাই হলো বুদ্ধির একক বলছে। আর এইটা কি, একটা মানসিক কাজ যদি আমরা করতে যাই, সেই মানসিক কাজটা করতে গেলে অসংখ্য শক্তির মধ্যে যদি কয়েকটা শক্তি একত্রিত হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, সেই কাজটা সমাধান করতে পারি। ঠিক আছে, এটাই তিনি বলছে, তাছাড়া আর কিচ্ছু বলছেন না। থমসনের পরীক্ষায় বাছাই তত্ত্বতে খুব একটা আসে না। আর থমসনের বাছাই তত্ত্বে আপনারা সে বিএডে করেছিলেন, দেখবে সে একটা ছক ছিল CBA বলে, বুদ্ধির অসংখ্য ABC, তিনটে কোণা, তিনটেকে একত্র করলাম, দিয়ে এবার এবির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখবেন পার্থক্য দেখা যাচ্ছে, এবং দুটো কাজের মধ্যে বেশি হচ্ছে BC হচ্ছে, কারণ BCর মধ্যে সাধারণ ক্ষুদ্রকণা সংখ্যা কম, এরকম দিয়ে একটা ছিল বিএডে। তা এই অতটা দরকার নাই। এটা থমসনের ক্ষেত্রে মনে রাখবেন, যেটা ফার্স্ট, যে থমসনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে আপনার বাছাই তত্ত্বটা কার, এটাই এত জীবন এসছে আর এত বছরই আসবে। যে বাছাই তত্ত্বটা কার, থমসনের বা স্যাম্পলিং থিওরি, পরীক্ষা ইংলিশ টার্মটাও মনে রাখতে হবে। ইংলিশ টার্মটা লিখে দিচ্ছি এখানে, এটা ইংলিশ টার্মটা হলো স্যাম্পলিং থিওরি। ইংলিশ টার্মটা হলো স্যাম্পলিং থিওরি। ঠিক আছে, স্যাম্পলিং থিওরি ইংলিশ টার্ম, এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে এই থিওরির নাম কি, স্যাম্পলিং থিওরি। এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। যাই হোক, এটা পরীক্ষা আসে। এছাড়া থমসন থেকে খুব একটা কোয়েশ্চেন এখন পর্যন্ত আসেনি, আর কী বা আছে, কিছুই তো নাই। ঠিক আছে, আসলে হয়তো হয় এটা আসবে, আর না হয়তো থমসনের তত্ত্ব সম্পর্কে কোন তত্ত্বটি সঠিক, এইখানে এইটুকু পড়ে নেবেন, তাহলে হবে যে থমসন বললো যে বুদ্ধিটা কোনো একটা শক্তি না, এখানে কয়েকটা শক্তি যদি মিলিত হয়ে যায় তাহলে কোনো একটা আমরা মানসিক কাজ আমরা সমাধান করতে পারবো। আর যে শক্তিগুলো বলছি, যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি নিয়েই বলছে একটা কি বলবো, ক্ষুদ্র অসংখ্য শক্তির মধ্যে কয়েকটা ক্ষুদ্র শক্তি মিলেই কী করতে পারবো, আমরা সেই কাজটা সমাধান করতে পারবো। তাই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিটা আবার কি, এটা হলো বুদ্ধির একক। এগুলো একটু জাস্ট মনে রাখতে হবে। তিনি বলছেন যে কয়েকটা যদি শক্তি মিলিত হয়ে যায় তাহলে আমরা কি যে কোনো কাজ আমরা কি করতে পারি, অসংখ্য শক্তির মধ্যে বলছে কয়েকটা শক্তি যদি মিলিত হয়ে যায়, এটা বাস্তব কথা, কোনো ভুলভাল নেই। যাই হোক, তা এইটা হলো থমসন তত্ত্ব থেকে এইটুকু বললে আশা করি আর কিছু দরকার নেই। নেক্সট, এবার আসছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, গিলফোর্ডের ত্রিমাত্রিক, বা এটা পরীক্ষা এসেছিল যে গিলফোর্ডের থিওরির নাম হলো ত্রিমাত্রিক। তাই ত্রিমাত্রিক থিওরি, এই ত্রিমাত্রিক থিওরিটা গিলফোর্ডের তিনটি মাত্রায় বিবেচনা করেছেন গিলফোর্ড। তা এই তিনটে ত্রিমাত্রিক থিওরি ইংলিশ টার্মটা কেউ বলতে পারবেন? এর একটা ইংলিশ টার্ম আছে গিলফোর্ডের, হ্যাঁ ঠিক, ট্রাই ডাইমেনশনাল থিওরি, যেটাকে ইংলিশে বলছে। আবার ইংলিশ টার্মটাও অনেক সময় থাকে, ইংলিশ টার্মটা থাকে SOI মডেল, এটাকে বলছে SOI মডেল। ঠিক আছে, এটা কি বলছে ইংলিশে SOI মডেল, বা বলা হয় এটাকে
ট্রাই ডাইমেনশনাল থিওরি, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। বেশ হলো, যাই হোক, বেশ। এছাড়া আর কি জানবো গিলফোর্ড থেকে? আমরা গিলফোর্ড থেকে আরও কিছু আমাদের আরও কিছু জানার আছে, শুধু এইটুকু জানলেই হবে? গিলফোর্ড থেকে আরও জানবো যে ইনি 1966 সালে 1966, এগুলো নোটে নাই, আমি এগুলো নাই বলি আমি লিখছি। 1966 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের পরীক্ষাগারে কী করেছিল? একাধিক পরীক্ষা করেছিল, দিয়ে একাধিক পরীক্ষা করে তিনি এই তত্ত্বটা প্রকাশ করেছিল। এবং তিনি বলেছিলেন যে আমাদের মন শুধু যে একমাত্রিক তা না, যেটা সবাই মনে করতো যে একমাত্রিক আমাদের মন। তিনি বুদ্ধিকে কি করলেন? 3টে মাত্রায় বিবেচনা করলেন। বললেন যে বুদ্ধি হলো 3 মাত্রায় আমরা ভাগ করতে পারি। কি কি? এক হলো প্রক্রিয়ার মাত্রা, যেটা অপারেশনাল ডাইমেনশন, আর 2 হলো বিষয়বস্তুর মাত্রা, যেটা কন্টেন্ট ডাইমেনশন, আর 3 হলো উৎপাদনগত মাত্রা, যেটা হলো প্রোডাক্ট ডাইমেনশন। তাহলে আমরা এই 3টে মাত্রা দিয়ে ভালো করে জানতে হবে। আর এই 3টে মাত্রা থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। মেনলি কোশ্চেন আসে দেখবেন এই কটা থেকে, এই গোল করে দিচ্ছি, এই গোল থেকেই কোশ্চেন দেখবেন পরীক্ষায় আসে বেশি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, না জানলে হবে না। যাই হোক, প্রথমটা আসা যাক। প্রথম যেটা বলছি, দেখেন প্রথমটা বলছি যেটা প্রক্রিয়ার মাত্রা। দেখেন প্রক্রিয়ার মাত্রা, এই মাত্রাটা হলো কি? প্রক্রিয়ার মাত্রা অ্যাকচুয়ালি এটা হলো কি? এটা হলো একটা মানসিক প্রক্রিয়া, ঠিক আছে। গিলফোর্ড কি করলো? এই প্রক্রিয়ার মাত্রাকে তিনি আবার 5টা শ্রেণীতে ভাগ করলো। দেখেন এখানে 5টা শ্রেণীতে কী কী পাচ্ছি? প্রথমটা পাচ্ছি যেটা পত্যবিজ্ঞা, আবার পত্যবিজ্ঞাকে ইংলিশ টার্ম কগনিশন, আবার আর একটা বাংলা টার্মও বলা হয়। পত্যবিজ্ঞা না থাকতেও পারে পরীক্ষায়, পত্যবিজ্ঞা বাদ দিয়ে দেখবেন হয়তো পত্যবিজ্ঞা থাকলো না, তখন কী করবে? মাথায় হাত দেবেন। পত্যবিজ্ঞা না থেকে ধরেন প্রজ্ঞা থাকতে পারে, এটাও লিখে রাখতে পারেন। পত্যবিজ্ঞা না থেকে প্রজ্ঞাও থাকতে পারে, ঠিক আছে। তাই প্রজ্ঞা বা পত্যবিজ্ঞা এটা কী জিনিস? বললো এটা গিলফোর্ডের যে প্রক্রিয়া মাত্রা উপাদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কগনিশন বা প্রজ্ঞা। এটা কি? এর দ্বারা কী হয়? এর দ্বারা মনে রাখবেন, জাস্ট এখানে আমি পয়েন্টগুলো নিয়েছি, এত যেগুলো বলবো একটু রেকর্ডিংটা ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে এত আমি নোটে আর দিইনি, কারণ সবই যদি নোটে দিই তাহলে আমার বলার কী আছে। তাহলে পত্যবিজ্ঞা বা প্রজ্ঞাটা হলো, মনে রাখবেন যে প্রজ্ঞা জিনিসটা হলো এর দ্বারা জ্ঞানগত বিষয় অনুধাবন করা যায়। এর দ্বারা কী হবে? জ্ঞানগত বিষয় অনুধাবন করা যায়। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে জ্ঞান, আমরা জানি প্রজ্ঞা মানে কি? জ্ঞান। তাহলে প্রজ্ঞা মানে জ্ঞান যদি হয়, তাহলে এর দ্বারা কী হয়? এই প্রজ্ঞার দ্বারা জ্ঞানগত বিষয় অনুধাবন করা যায়। এই টার্মগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন এসেছে, অলরেডি এসেছে, তাই এই টার্মগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে একটা হয়ে গেল আমাদের। যাই হোক, তাহলে প্রজ্ঞা বা পত্যবিজ্ঞা এর কাজ হলো জ্ঞানগত বিষয় অনুধাবন করা। নেক্সট আসছি স্মৃতি। দেখেন স্মৃতি যেটা বলছি, স্মৃতি কি? এটা একটা কি? স্মৃতি কী করে? এটা একটা প্রাথমিক মানসিক একটা প্রক্রিয়া, ঠিক আছে। প্রাথমিক মানসিক প্রক্রিয়া, যার দ্বারা কি করা হয়? জ্ঞানের বিষয়কে সংরক্ষণ করতে পারা যায় ও চেনাও যায়। যে একটু আগে বললাম জ্ঞানকে কি করব? জ্ঞানকে অনুধাবন করব পত্যবিজ্ঞাতে, আর স্মৃতিতে কি করব? জ্ঞানকে আমরা চিনব বা জ্ঞানের যে বিষয়কে আমরা সংরক্ষণ করব। তাহলে স্মৃতিতে কি করছি আমরা? এখানে আমরা সংরক্ষণ করব, আর কি করব? এখানে আমরা জ্ঞানকে কি করব? এখানে আমরা জানবো, এখানে আমরা জানবো, চিনবো, ঠিক আছে। এই জানবো, চিনবো, তাই এই ব্যাপারগুলো আমাদের হচ্ছে স্মৃতিতে, ঠিক আছে। খুব ভালো করে বুঝেন, জিনিসগুলা কিন্তু নোটে নাই, তাই আমি এখানে লিখে দিচ্ছি। নোটে কিন্তু আমি উল্লেখ করিনি, আমি এটা বোঝার জিনিস, থিওরি তো আর মুখস্থ জিনিস না, বুঝতে হবে। বেশ, নেক্সট আছে দুটো নিয়ে কোনো অসুবিধা কারণ নেই আশা করি, ঠিক আছে। এবার 3 নম্বরে আসছি। 3 নম্বর হলো কেন্দ্রানুগ চিন্তন, বা এটাকে বলে কনভার্জেন্ট থিঙ্কিং বা কেন্দ্র অপসারী চিন্তন। এই কেন্দ্র অপসারী চিন্তনে
এটা কি জিনিস, এখানে কি হয়, এখানে আমরা বিভিন্নভাবে এইখানে আমরা কি বিভিন্নভাবে চিন্তা করি, বিভিন্নভাবে আমরা কি করি, চিন্তা করতে পারি। এখানে বিভিন্নভাবে আমরা চিন্তা করতে পারি, এখানে বিভিন্নভাবে আমরা কি চিন্তা করতে পারি, এই কেন্দ্রানুগ চিন্তন, ঠিক আছে। যার ফলে এই বিভিন্নভাবে চিন্তা করতে পারি, যার ফলে আমাদের চিন্তার প্রসার এবং নতুন অন্বেষণের প্রসার ঘটে, ঠিক আছে। যার ফলে আমাদের চিন্তার প্রসার ঘটে, বিভিন্নভাবে চিন্তা করতে পারি বলেই তো আমাদের চিন্তার প্রসার ঘটে। আর এই জিনিসটা আবার মনে রাখবেন, ক্রিয়েটিভিটি নেওয়া বা সৃজনশীলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, নেক্সট আসছি, এই পরীক্ষা আসে কিন্তু এগুলা থেকে শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, শর্ট টার্ম কোয়েশ্চেনগুলো আসে। নেক্সট আসছি অভিসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। না, এটা একটু দাঁড়ান, কারণ এইটা আমি ডাইভার্জেন্ট থিঙ্কিং, যে একটু আগে যেটা বললাম ওটা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং। একটু আগে বললাম যে বিভিন্নভাবে চিন্তা করছি, ডাইভার মনে রাখবেন, ডিআইভি মানে মনে রাখবেন ডিফারেন্স, আর কিছু না, পরীক্ষায় ভুলাবে না তাহলে কিন্তু। ডিআই মানে মনে রাখবেন ডিফারেন্স, এখানেও ডিআই, এখানে ভি এর জায়গায় জাস্ট এফ, ডিফারেন্স মানে অভিসারী চিন্তন মানে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে মনে রাখবেন যে বিভিন্নভাবে চিন্তা করব এবং যার ফলে আমার চিন্তার প্রসার ঘটবে, সেইটা বলবো অভিসারী চিন্তন। এবার আসছি কনভার্জেন্ট থিঙ্কিং বা কেন্দ্রানুসারী চিন্তন। এই কেন্দ্রানুসারী চিন্তন মনে রাখবেন, এটা কি হয়, আমরা ধরেন কোনো তথ্য দিচ্ছি, সেই তথ্য থেকে যা পাচ্ছি মানে রেজাল্ট যা পাচ্ছি, সেটাই কি করব আমরা প্রথাগত যে তথ্য মানে ফর্মাল যে তথ্য, সেই তথ্যে উপনীত করে দেওয়া হলো কেন্দ্রানুসারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং। এখানে আমাদের দেওয়া তথ্যকে কী করছে, প্রতিক্রিয়াকে নির্দিষ্ট করে, আর এখানে নতুন কিছু অন্বেষণ করার সুযোগ এবং প্রয়াস কোনো গল্প না। এখানে অন্বেষণের করার, যেমন অভিসারী থেকে আপনি বিভিন্ন রকম চিন্তা করতে পারবেন, তারপরে ক্রিয়েটিভিটি হবে, কিন্তু এই কনভার্জেন্টে এই সুযোগগুলো কিন্তু নয়, গল্প শেষ। এখানে বলছে এই পাঁচটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? পাঁচটা প্রত্যেকে বুঝতে পেরেছেন? এই পাঁচটা বলছে, এই পাঁচটা বোঝা গেল? এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কেন্দ্রানুগ চিন্তনে যেটা কি, কেন্দ্রানুগ চিন্তন দ্বারা কী হচ্ছে, প্রকৃষ্ট একক সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়, আর অভিসারী চিন্তনের দ্বারা বিভিন্ন রকম সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। এমনকি মূল্যায়নের দ্বারা কি বিষয়বস্তুর উপযোগিতা মূল্য নির্ণয় করাও এর মাধ্যমে হয়। তাই কেন্দ্রানু আর এই অভিসারী আর অপসারী যেটাকে বলি আমরা, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। খুব আসে পরীক্ষায় এই ডাইভার্জেন্ট থিঙ্কিং, জাস্ট একটা ডাইভার্ট মানে মনে রাখবেন ডিফারেন্স, আর কিচ্ছু না, শর্টকাট, তাতে গুলাবে না কিছু। নেক্সট আসছি বিষয়বস্তুগত মাত্রা। গিলফোর্ড কী করলো, আবার কী করলো, বিষয়বস্তু মাত্রাকেও আবার 4 ভাগে ভাগ করলো। 1 হলো মূর্ত বা চিত্রগত, 2 হলো সাংকেতিক, 3 হলো আদর্শ বা বিমূর্ত, আর 4 হলো আচরণমূলক বিষয়বস্তু। যাই হোক, তিনি তাহলে চিত্রগত বা মূর্ত বিষয়বস্তুটা কী জিনিস, যে কী হবে, ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় এমন কোনো বস্তু। মূর্ত মানে কি, যা আমি দেখতে পাবো, ঠিক আছে, যা আমি স্পর্শ করতে পারবো, ঠিক আছে, এমন বস্তু যে, যেমন ধরেন দৃশ্যগ্রাহ্য বস্তুর আকার আকৃতি রং ইত্যাদি, যা আমরা শ্রবণ দর্শন দ্বারা অন্তর্ভুক্ত করতে পারি। যাই হোক, তাহলে মূর্ত মানে যেটা আমরা দেখতে পাই, ট্যাঞ্জিবল, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারবো, সেটাকে মূর্ত। আর সাংকেতিক কোনটা হবে, সাংকেতিক হলো কোনটা, যেগুলো অক্ষর সংখ্যা যেগুলো হবে ধরেন, বা প্রথাগত কোনো সংকেত, সেইগুলো হবে সিম্বলিক কন্টেন্ট, বা বলতে পারি আমরা সাংকেতিক বিষয়বস্তু। যেমন ধরেন বর্ণমালা, তারপরে ধরেন প্লাস মাইনাস, গুণ যোগ ভাগ, এগুলো সব সাংকেতিক মধ্যে পড়বে।
নেক্সট আসছি সি নম্বর, আদর্শ বা বিমূর্ত ভাষাযুক্ত। এই আদর্শ বা বিমূর্ত বা সিমেন্টিক এখানে কি বলছি, এটাতে যেমন আছে যেমন ভাষাগত বা ভাবগত অর্থ থাকবে, এইটাতে খুব ইম্পর্টেন্ট। এই আদর্শ বা বিমূর্ততে এখানে কি থাকে, এখানে অলওয়েজ কি থাকে, ভাষাগতর ব্যাপারটা এখানে আসবে। এখানে কি আসবে, এখানে আসবে ভাষাগত, যে আসবে কি ভাষা। আদর্শ বা বিমূর্ততে মনে রাখবেন এখানে ভাষাগত বা ভাবগত অর্থ থাকবে। ভাষা বা ভাব এই দুটো জিনিসের অর্থ এখানে বোঝাবে, ঠিক আছে। যেমন ধরুন কোনো প্রবাদ প্রবচনও ব্যবহার করতে পারেন, বা যে কোনো যা খুশি অনেক কিছু হয়, ঠিক আছে। প্রবাদ প্রবচনও ব্যবহার করতে পারেন বা যাই হোক। নেক্সট আসছি আচরণমূলক বিষয়বস্তু। আচরণমূলক বিষয়বস্তু বিহেভিয়ারাল কন্টেন্ট যেটা বলছি, বা বিহেভিয়ারিস্টিক কন্টেন্ট যেটা বলছি, এটা কী জিনিস, এটা হলো একটা আচরণমূলক বলতে কি, এখানে সামাজিক আচরণ বোঝাইছে। এখানে আবার পরীক্ষা অনেক সময় আচরণমূলক বিষয়বস্তু বলতে কি বুঝিয়েছে, মনে রাখবেন সামাজিক আচরণ, মনে রাখবেন সামাজিক আচরণের কথা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন, সামাজিক আচরণের কথা, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে, আচরণমূলক বিষয়বস্তু বলতে তিনি কী বুঝিয়েছেন। সামাজিক আচরণ মানে কি, যার সাহায্যে কী করে আমরা নিজেদের সঙ্গে অন্যদের বুঝবার এবং মেলামেশার যে ক্ষমতাকে বোঝাচ্ছি, নিজের সঙ্গে এবং অন্যের সঙ্গে বুঝবার এবং মেলামেশার ক্ষমতাকে আমরা বোঝাবো, সেইটা হয়ে গেলো আচরণমূলক বিষয়বস্তুর মধ্যে ফেলবো। এবার যা আছে সেগুলো আমি যেগুলো বললাম সেগুলো কিছু কিছু তথ্য আছে পড়ে নেব। নেক্সট আসছি কি বলবো, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম কিন্তু। তাহলে একটা হলো বিষয়বস্তুগত মাত্রা, মূর্ত, বিমূর্ত, আচরণ, সাংকেতিক, এগুলো পেয়ে গেলাম। এবার নেক্সট আসবো উৎপাদন, ডাইমেনশন অফ প্রোডাক্ট, বা যেটাকে বলবো উৎপাদন বা ফলশ্রুতি। উৎপাদন বা ফলশ্রুতির আবার 6টি উপাদানের কথা বলেছেন। পরীক্ষায় গিলফোর্ডে এমন কোশ্চেনও এসছে যে উৎপাদন বা ফলশ্রুতিতে গিলফোর্ড কটা উপাদানের কথা বলেছেন, মনে রাখবেন 6টি উপাদানের কথা বলেছেন, ঠিক আছে। আবার বিষয়বস্তুতে কটা বলেছে, 4টে বলেছে। আগেরটাতে কটা বলেছে, যেটা প্রক্রিয়া মাত্রা কটা বলেছে, 5টা। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে টোটাল কটা কতগুলো হলো, 6 আর 4 10 আর 5 15টা, ঠিক আছে। এটা ভালো করে মাথায় মনে রাখতে হবে। এর ফলাফলের মাত্রাতে প্রথমেই পাচ্ছি দেখেন একক, যেটা হলো একক বা এককের ধারণা বা ইউনিট। এটা কি জিনিস, এখানে মনে রাখবেন যে কোনো একটা বিষয়কে আমি কেন্দ্র করে কি আমাদের যে শুনি বা আমরা যে শুনছি বা যা দেখছি, বা প্রতীক বা সিম্বলটাও ধরতে পারেন, তার দ্বারা জ্ঞান অর্জন করার ক্ষমতাকে বলবো আমরা একক। আমরা যা দেখছি শুনছি সে এবং তার দ্বারা যে ক্ষমতা, প্রতীক সহ এইগুলোর দ্বারা যে আমরা ক্ষমতা অর্জন করছি সেটাকে বলবো আমরা একক। আর শ্রেণী কোনটা, শ্রেণী হলো কোনটা যেটা কোনো শব্দ বা ভাবধারাকে শ্রেণীবদ্ধ করতে পারছি, বা ক্লাসিফিক কোনো শব্দ বা ভাবধারাকে কী করছি, শ্রেণীবদ্ধ করতে পারছি, সেইটাকে বলবো আমরা কি বলবো, সেইটাকে শ্রেণীগত ধারণা। নেক্সট আসছি সম্পর্কের ধারণা, রিলেশন। সম্পর্ক বলতে এখানে বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয় বা সম্পর্ক বিধানকে বলবো আমরা সম্পর্কে। নেক্সট আসছি ব্যবস্থাপনা বলতে গিলফোর্ড কী বুঝিয়েছেন, ব্যবস্থাপনা হলো যে বস্তুগত সংগঠন, তারপরে ধরেন প্রতিধর্মী বিষয়গত সংগঠন এবং সমাধানের জন্য সমস্যা সংগঠন করার ক্ষমতাকে এই অংশের অন্তর্গত। যেমন ধরেন মাধ্যাকর্ষণ থাকলে কি হবে বললাম, যা এইগুলা ব্যবস্থাপনা। তাহলে এই যে বস্তুগত 3টে জিনিসের মধ্যে কোনো একটা জিনিসের সমস্যা সংগঠন করার ক্ষমতার মুখকে বলবো আমরা কি বলবো, ব্যবস্থাপনার মধ্যে ফেলবো। নেক্সট আসছি পরিবর্তনশীলতার ধারণা। পরিবর্তনশীলতা বা ট্রান্সফরমেশন মানে কি, চেঞ্জ হবে, কিছুই না। কোনো বস্তু রূপান্তর করলে কি অবস্থা হয়, কোনো একটা বস্তু ধরেন রূপান্তর করছে, কী অবস্থা হয়, বর্তমানে কোন ঘটনার পরিবর্তন করলে কি হবে তা অনুমান করার ক্ষমতা এই পরিবর্তনশীলতার মধ্যে পড়বে। নেক্সট আছে তাৎপর্য সংক্রান্ত ক্ষমতা বা ইমপ্লিকেশন। এই তাৎপর্য বিচার মানে কি, কোনো প্রত্যাশার ব্যাপকতা বা ধরেন বর্তমানের প্রেক্ষিতে
ভবিষ্যতের কথা চিন্তা করার ক্ষমতাকে আমরা বলবো তাৎপর্য। মানে বর্তমানে কথা ভেবে ভবিষ্যৎ চিন্তা অনেকেই করি আমরা। যাই হোক, বর্তমানে যে কথা যে এখন আমার কী হবে ভবিষ্যৎ, এখন আমি তো এখনও চাকরি পেলাম না, তাহলে ভবিষ্যতে আমার কী হবে, তো এরকম আমরা চিন্তা করছি, ওটাকে আমরা তাৎপর্য বিচারে ফেলবো। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট এসআইয়ের কোয়েশ্চেনে যেটা এসেছিল যে গিলফোর্ডের এসআই মডেলের, এবার নেক্সট আসছি গিলফোর্ডের এসআই মডেলের তাহলে কতগুলা বুদ্ধির উপাদানের কথা বলেছেন, কেউ পারবেন? কতগুলা বুদ্ধির উপাদানের কথা বলেছেন? হ্যাঁ, ভেরি গুড, 120টা। এটা স্কুলের এসআই একবার পরীক্ষা হয়েছিল, সেই এসআই কোয়েশ্চেনে দেখবেন আছে। ঠিক আছে, আর একটা মনে রাখবেন যে বিষয়বস্তুগত মাত্রাকে গিলফোর্ড আবার বিষয়বস্তু মাত্রা চিত্রগত বিষয়কে আবার দুভাগে ভাগে যায়, একটা দৃষ্টিজাত আর একটা শ্রবণগত। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবেন, আর কিছুই দরকার না। বেশ, তবে 120টা বলেছে, তবে এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে উপাদান, এটা মনে রাখবেন 90টা। এটা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 90টা বুদ্ধির উপাদান আছে। গিলফোর্ডের বলেছিল যে 120টার মতো, কিন্তু আবিষ্কৃত হয়েছে এখনও পর্যন্ত কটা? এখনও পর্যন্ত কটা হয়েছে? কটা বললাম? 90টা। কারণ 120টা বলছি, হিসাবটা বলছি কি কেন 120টা হচ্ছে কেন আপনারাই ভাবেন, দেখেন আমি বলে দিচ্ছি। 5 ইন্টু আগেরটা কত পেলাম? 5টা। নেক্সট কটা পেয়েছি? 4টে। লাস্টে কটা পেয়েছি? 6টা। তাহলে 4 5 20, 6 20 কত হচ্ছে? হ্যাঁ, 6 20 কত হচ্ছে বুঝতে পারছেন? তাহলে এই হিসাবটা করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। যাই হোক, বেশ, এটা গুণ করলে হয়ে যাবে। যাই হোক, বেশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে মাথায় মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছি এবার এই গিলফোর্ডের এই যে বললাম SOI মডেল বা যেটা বললাম ট্রাই ডাইমেনশনাল মডেল, এই মডেলকে এটা আবার গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কি মনে রাখবেন, এটা এক বুদ্ধির অনুশীলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা 1 নম্বর বুদ্ধির অনুশীলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুদ্ধির অনুশীলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কি এটা মেন বলবেন। আর এটা বৌদ্ধিক ক্ষমতার বিকাশ ঘটানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুদ্ধির অনুশীলন আর বৌদ্ধিক ক্ষমতার বিকাশ ঘটানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা কি করছে, শিক্ষার্থী আর শিক্ষণের ক্ষেত্রে এক নতুন ধারণার সূচনা ঘটাচ্ছে এই মডেলটা। তাহলে আমরা কিন্তু এই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানলাম, আর এটুকুই জানার দরকার, আর বেশি কিছু জানার দরকার নাই। নেক্সট আসছি স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব। স্টার্নবার্গ মনে রাখবেন কোথাকার লোক, এটা পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে যে স্টার্নবার্গ কোথাকার লোক। মনে রাখবেন ইউএসএর লোক। স্টার্নবার্গ কোথাকার লোক? স্টার্নবার্গ মনে রাখবেন ইউএসএ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, আমেরিকা যুক্তরাষ্ট্রের লোক স্টার্নবার্গ। আর স্টার্নবার্গ মনে রাখবেন যে তত্ত্বটা প্রকাশ করছে 1985 খ্রিস্টাব্দে। কত সালে প্রকাশ করছে? 1985 খ্রিস্টাব্দে তত্ত্বটা প্রকাশ করছে। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখবেন। আর স্টার্নবার্গ যে থিওরিটা আছে, থিওরিটা তিনি তিনটে মানে কি বলবো, স্টার্নবার্গ তার বুদ্ধি উপাদান তত্ত্বকে 3টে ভাগে ভাগ করছে। একটা হলো উপাদানগত তত্ত্ব, একটা হলো পরীক্ষামূলক তত্ত্ব, একটা হলো বর্ণনা প্রাসঙ্গিক তত্ত্ব। ঠিক আছে, তো এই 3টে ভাগে তিনি ভাগ করছে, এটা মনে রাখবেন, তাহলেই হবে। এবার এর কিছু আবার টার্ম আছে, সেই টার্মগুলো এইখান থেকে মেনলি ওই আপনাকে 3টে উপাদান তত্ত্ব একটু পড়ে নেবেন ভালো করে। ঠিক আছে, আর এর কি টার্ম আছে সেই টার্মগুলো এখান থেকে আরও কোশ্চেন হয়, সেগুলো